আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ যেন একটা দুধ ভাত প্লেয়ার, অর্থাৎ দলে আছে, মানে কেউ তাকে মূল্যায়ন করছে না এমন একটা প্লেয়ার। কিন্তু মূল্যায়নটা তো তাকেই করা উচিত। সে ২০২৪ সালে বাংলাদেশের টেস্টের যা করেছে, বাংলাদেশে টেস্ট যতগুলো ম্যাচ বাংলাদেশ খেলেছে তার ভেতরে সবথেকে ভালো পারফর্মার প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। অথচ বছরের শুরুতেও মেহেদী হাসান মিরাজের টেস্ট র্যাঙ্কিং এ 10 জনের ভেতরেও কোনো জায়গায় নাম ছিল না। বছরের শেষে সেই মিরাজের অবস্থান এখন 2 নম্বরে, অর্থাৎ বিশ্বের টেস্ট র্যাঙ্কিং এ অলরাউন্ডারে 2 নাম্বার পজিশনে আছে মেহেদী হাসান মিরাজ। অবিশ্বাস্য পারফরমেন্স করেছে মেহেদী, পুরো বছর জুড়েই টেস্টে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে কিন্তু এই মেহেদী হোসেন মিরাজ। সব থেকে বড় ব্যাপার, মিরাজের এত ইরফানের জায়গাটা কিন্তু ওই পাকিস্তানকে ধবল দোলা করাই ওই সিরিজটাতে। 2টা ইনিংসে সে 70-এর ঊর্ধ্বে রান করেছে, অর্থাৎ 70-এর উপরে 2বার ব্যাটে রান করেছে, সাথে 10-10টা উইকেটও কিন্তু মিরাজ নিয়েছে। কিন্তু মিরাজের নামটা সেভাবে কিন্তু হাইলাইটস হয়নি। ওডিআইতে ক্যাপ্টেন্সি পেল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে বাংলাদেশ ধবল দোলাই হলো। তারপরে টি-20-র দায়িত্ব দিয়ে দেওয়া হলো লিটন কুমার দাসের হাতে। বাট মেহেদী মিরাজের যে কাজটা করার দরকার, রেগুলার পারফরমেন্স করার দরকার, সেই জায়গাটাতে কিন্তু সে ফার্স্ট। আমরা একটু দেখি টেস্টে কি অবস্থা বাংলাদেশের 2024 সালে ব্যাটসম্যানদেরটা আগে দেখি। মেহেদী হাসান মিরাজ কি করেছে? 18 ম্যাচে 614 রান করেছে ভাই, 97 তার সর্বোচ্চ, গড় 38, 4টা 50 রান করেছে মেহেদী হাসান মিরাজ। যেখানে মমিনুল হক একজন টেস্টের স্পেশালিস্ট ব্যাটসম্যান, যে আমরা জানি খালি টেস্ট ম্যাচেই সুযোগ পাই ম্যাক্সিমাম, সেই মুমিনুল 19টা ইনিংস খেলে 529 রান করেছে, অর্থাৎ মেহেদী মিরাজের থেকে প্রায় 100 রান কম। যদি একটা শতক করেছে, কিন্তু গড় কিন্তু 31। লিটন কুমার দাস মাত্র 394 রান করেছে 16টা ইনিংস খেলে। সাদমান আরেকজন টেস্ট স্পেশালিস্ট 14 ম্যাচে 364 রান করেছে, গড় 28। অর্থাৎ গড়ের দিক দিয়েও কিন্তু মুমিনুল এগিয়ে আছে। শেষে মুশফিকুর রহিম 11 ইনিংস খেলেছে, সেই ইনিংস কম খেলেছে, বাট তার গড়ও 33। অর্থাৎ গড়ের দিক দিয়েও মেহেদী মিরাজ সবার আগে, রানের দিক দিয়েও মেহেদী মিরাজ সবার আগে। দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের টেস্টে। এবার বোলিংটা দেখি, বোলিংটাতে কার নাম আসে? সেই মেহেদী মিরাজের নামটাই আসতে হবে, কারণ মেহেদী মিরাজ ছাড়া তো আসলে উপায় নাই। সে কেন টেস্টে এখন সারা বিশ্বের ভিতরে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে, সেটার প্রমাণ কিন্তু এইটাই। মেহেদী মিরাজ মোট 328.3 ওভার বল করেছে 2024 সালের টেস্টে, যেখানে 31টা, সর্বোচ্চ বাংলাদেশিদের ভেতরে 31টা উইকেট সে পেয়েছে। 5 উইকেট পেয়েছে একবার, যেখানে হাসান মাহমুদ 233 ওভার বল করে 30টা উইকেট পেয়েছে, সে 5 উইকেট পেয়েছে 2বার। অর্থাৎ তাইজুলও কিন্তু এখানে 25টা উইকেট পেয়েছে। নাহিদ রানা বাংলাদেশের স্পিড স্টার নতুন, সেও কিন্তু 20টা উইকেট পেয়েছে, এবং তাসকিন সেও কিন্তু 19টা উইকেট পেয়েছে টেস্টে। বাট সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে মিরাজের নামটা। আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে মেহেদী মিরাজ, বিশেষ করে বাংলাদেশের টেস্টে। ব্যাটিংয়েও মিরাজ ফার্স্ট, বোলিংয়েও মিরাজ ফার্স্ট। অথচ এই মিরাজের তেমন একটা হাক ডাক পাওয়া যায় না, মিরাজকে নিয়ে তেমন একটা আগ্রহ নেই যতটা আগ্রহ লিটন কুমার দাসকে নিয়ে রয়েছে। লিটন রানই করতে পারছেন না, বাট বাংলাদেশের বর্তমানে টি-20 লাস্ট যে সিরিজটা, সেটাতে সে ক্যাপ্টেন্সি করেছে, কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নেই, শুধু ক্যাপ্টেন্সি করে সিরিজটা জিতেছে। এতেই লিটনের এত নাম ডাক। কিন্তু মেহেদী মিরাজ যে দিনের পর দিন পুরো বছরটা জুড়ে যে টেস্টে যে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সটা যেন কিছুই না, কারোর কাছেই না, কোনো আলোচনায় পাচ্ছি না মেহেদী মিরাজকে নিয়ে। বাট সে একটা সাইলেন্স কিলার, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের মতোই সাইলেন্স কিলার। পুরো বছরটা জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে মেহেদী মিরাজ। তার জন্য রইল আসলে এক বুক ভালোবাসা এবং শুভকামনা।